বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মূলত হচ্ছে যে অনেকে আছেন যারা গাভীর খামার করবেন চিন্তা করতেছেন, কিন্তু দুধ দহন করতে পারেন না। তারা হয়তো এই ভয়ের কারণে বা দুধ দহন না করতে পারার কারণে গাভীর খামার শুরু করতে পারতেছেন না আর কি। তো আমাদের এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি দুধ দোহানোর ব্যাপারে একটা ধারণা দিতে, যে মানে আশা করি যে ভিডিওটা দেখলে আপনি দুধ দোহানো মোটামুটি শিখে যাবেন যদি আপনার একটু সাহস থাকে। তো আমাদের এই গাভীটাকে দেখানোর কারণ হচ্ছে যে এটা অনেক সময় পা উঠায়। তো পা উঠাইলে আসলে আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন সেটাও মোটামুটি দেখানোর চেষ্টা করবো। তো আগে প্রথম অবস্থা হচ্ছে যে আপনি পরিষ্কার পাত্রের মধ্যে পানি নেবেন, আর হচ্ছে আপনার বালতিতে সাথেই থাকবে সরিষার তেল অবশ্যই লাগবে। তো আগে হচ্ছে যে পানি দিয়ে বানটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। এভাবে চারোটা বান সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার গোবর বা কোনো অপরিষ্কার জিনিস লেগে না থাকে আর কি। কারণ হচ্ছে যদি এরকম গোবর টোবর যদি থাকে বা বানের মধ্যে যদি কোনো অপরিষ্কার কিছু থাকে, সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো সুন্দর করে ধুয়ে পানিটাকে এরকম করে করে নিতে হবে। এরপর হচ্ছে যে আপনি সরিষার তেল দিয়ে যখন এভাবে ম্যাসেজ করবেন চারটা বান, আস্তে আস্তে দেখবেন আপনার বানগুলো টাইট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তখন মনে করবেন আর কি যে আপনার গাভীটা ফানাই গেছে। তো অনেকে আছে বাছুর দিয়ে পানায়, যেহেতু আমরা বাছুর দিয়ে পানাই না, আমরা ওইভাবেই দেখাচ্ছি। আপনি ইচ্ছে করলে বাছুর দিয়েও বানাইতে পারেন। তো যখন দেখবেন যে মোটামুটি গরুটা ফানাই গেছে, ফানাই যাওয়ার পরে আপনি যে কোনো দুই বান, প্রথমে হয়তো পিছনের দুই বান নাইলে সামনের দুই বান দহন করতে পারবেন। তবে এর আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা যে এই জায়গাটা মানে এই পাশের জায়গাটা মানে বাম পাশের জায়গাটা আপনি কোনোটা ওর গায়ের সাথে ঠেকিয়ে দিবেন, তাহলে ও লাথি বা কোন রকম ঝামেলা করবে না আর কি। তো দেখেন এই যে মেসেজ করার পরে মোটামুটি একটু টাইট হয়ে গেছে, অলরেডি ওর দুধ পড়তেছে আর কি। তো এখন আমি প্রথমে পিছনের বান ধরে টান দিব, এই যে ঠিক এভাবে টান দিব। তো অনেকে বলেন যে দুধ দহন করলে দেখা গেছে আমার হয় হাত লেগে আসে, হাত ব্যথা করে, আঙ্গুল ব্যথা করে। তো আমাদেরও আসলে করে। আমি মাশাআল্লাহ 10টা গাভী একটানা দোয়াইতে পারবো, কিন্তু এটা আসলে হচ্ছে কি অভ্যাস করে নিতে হবে। আর হচ্ছে যে দেখা গেছে আমি যদি এভাবে টানতেছি, যদি ব্যথা করে, সেক্ষেত্রে আমি এভাবে চিপ দিয়েও দুধ দোয়াইতে পারবো। এভাবে এই যে এভাবে চিপ দিয়েও আপনি দোয়াইতে পারবেন। আবার দেখা গেছে এভাবে টান দিলেন, এই যে এভাবে তিনি টান দিলেন ফুটের ভিতরে, মানে 3-4 রকমের যদি আপনি দোয়াইতে পারেন, সেক্ষেত্রে আপনি হাত ব্যথা করার চান্স নেই। এই যে এখন আমি এভাবে টানতেছি, আবার এই যে 2 আঙ্গুলের চিপার ভিতরে নিয়ে এই যে টানতে পারবেন। মানে কয়েক আইটেমে অভ্যাস করে নিলে দেখা গেছে আপনার আর হাতে সমস্যা হবে না। মূলত সমস্যা হয় একটাই, যে হাত লেগে আসে। এই যে দেখেন আমি প্রথমে এইভাবে দোয়াইতেছি, পরে আবার এই যে এইভাবে চিপ দিয়ে দিয়ে দোয়াইতেছি। এরপরে হচ্ছে যে আবার এই চিপ দিয়ে এভাবে টান দিতেছে, এই যে আবার এই যে চিপ দিয়ে দোয়াইতেছি। মানে এই 3-4টা যদি সিস্টেম জানা থাকে, একবার এক এক সিস্টেমে যদি আপনি দোয়ান, সেক্ষেত্রে আপনার হাত ব্যথা করবে না আর কি। আর চেষ্টা করবেন যে দ্রুত, মানে খুব দ্রুত দোয়াইতে, তাহলে হবে কি যে আপনার গাভী অনেক সময় দুধ উঠায় না যদি স্লো দোয়ানো হয়। অনেকে আছে যে জিমাইয়া আস্তে আস্তে দোয়ায়, তখন হচ্ছে যে আপনার গাভীর দুধটা উঠাই নেয়। তো আস্তে আস্তে প্রথম দিনে আপনি জোরে দোয়াইতে পারবেন না, ওটা আস্তে আস্তে স্পিডটাকে বাড়াই নিতে হবে। তো এরপরে হচ্ছে যে আপনার গাভীর দুধ আর উঠাই নিবে না, পুরো দুধটাই ছেড়ে দিবে। তো দুধ দোয়ানোর পরে চেষ্টা করবেন যে গাভীকে মিনিমাম আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখতে। গাভী যদি সাথে সাথে শুয়ে যায়, সেক্ষেত্রে হবে যে আপনার ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো দুধ দোয়ানোর পরে অবশ্যই গাভীকে ঘাস বা দানাদার যেটাই দেন, যে কোনো একটা দিয়ে ওকে আধা ঘন্টা মিনিমাম দাঁড় করিয়ে রাখার চেষ্টা করবেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা হলেও বুঝছেন যে মোটামুটি দুধটা কিভাবে দোয়াইতে হয়। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে আরেকজন নতুন উদ্যোক্তা উপকৃত হতে পারে আর কি। তো মোটামুটি আমার দুধ দোয়ানো শেষ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।